আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে রাজধানীসহ অনেক জেলায় বেড়েছে ভোগান্তি। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনেও গ্যাস নিয়ে হাহাকার। ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার আংশিক সরবরাহ শুরু হলে আগামী সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা জ্বালানি প্রতিমন্ত্রীর। কামরুল হাসান জনির প্রতিবেদনে। এক সপ্তাহ ধরে গ্যাস সংকটে ভোগান্তি পোয়াচ্ছেন রাজধানীসহ আশেপাশের অনেক জেলার বাসিন্দারা। ভোর থেকে মধ্যরাত অবধি গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজ। ফিলিং স্টেশনেও গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ সহ বেশ কিছু এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। ভোর থেকে বেলা ৩টা পর্যন্ত তীব্র থাকে এই সংকট। গ্যাসের চাপ কম থাকায় রান্না হয় এক চুলা জ্বালিয়ে। সকাল থেকে 12টার মধ্যে হালকা হালকা থাকে, এক চুলায় রান্না করা, সকালে এক চুলায় রান্না করা যায় না। এক সপ্তাহ ধরে দিনের বেলা যেমন এখনো আমার বাসায় নাই বললেই চলে। ফজরের পর থেকে মাত্রাটা খুবই কম থাকে, মানে তখন মনে করেন একটা ডিম পোস্ট করতে গেলেও 5 মিনিটের মতো সময় লাগে। এদিকে সকাল থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনগুলোকে। কয়েকটিতে পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিং স্টেশন। এখন আবার নোটিশ আসছে যে গ্যাস দেওয়া যাবে না, মানে আমাদের লস হচ্ছে, লসের কারণে মূলত গ্যাস দেওয়া যাবে না। গ্যাস সংকটে সিএনজি চালিত পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চাহিদার মাত্র অর্ধেক গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। গাড়িটা যে বের করে নেবো এমন কোনো আপনার তেলও নাই, গ্যাসও নাই, কিচ্ছু নাই। 170 প্রেসারের মতো ছিল, এখন মেশিন বন্ধ করেছেন, গ্যাস নাই, লাইন গ্যাস দিতে পারে না। আমাদের সার্ভিস গাড়ি চালাই, মানে 3000 আমাদের খরচই আছে, এবারে সব মিলাইয়া। দুইবার গ্যাস লইলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, আমার দিন অর্ধেক মারি। 3-4 ঘন্টা সিরিয়ালে বসে থেকেও ফুল পরিমাণ গ্যাস পাওয়া যায় না, 150-200 টাকার গ্যাস পাওয়া যায়। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে আগামী শুক্রবার আংশিক গ্যাস সরবরাহ শুরু হবে। পুরো চালু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। আশা করতেছি আমরা কিছু এসপিআর এবং কেবল বিদেশ থেকে আসতে হবে, তো এটা পরশু নাগাদ, আগামীকাল পরশু বুধবার নাগাদ এসে পৌঁছাবে। আশা করি শুক্রবারের মধ্যে আমরা একটা ফায়ার, একটা বার্নিং হয়েছে এবং এখানে আরো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সে সময় একটা এলএনজি কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল। খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গোটা সরিয়ে দিতে পেরেছি। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা, যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। গত 21 জুলাই অগ্নিকাণ্ডে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের বয়লার ক্ষতিগ্রস্ত হয়। মূলত সে কারণেই গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার প্রভাবে কমেছে গ্যাস সরবরাহ। এর প্রভাব পড়েছে শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাস বিদ্যুৎ সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এতে ভোগান্তিতে লাখো মানুষ। বিস্তারিত প্রতিবেদনে। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন, কিন্তু চাহিদা মতো মিলছে না সরবরাহ। নারায়ণগঞ্জের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের চিত্র এটি। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এমন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। নরসিংদীতে কটা পাম্প আছে, একটা পাম্পের মধ্যে আমরা গ্যাস পাচ্ছি না। আমরা 12 ঘন্টার মধ্যে আমরা 4 ঘন্টা কাজ করতে পারি না। 4-5 দিন ধরে বিদ্যুৎ গ্যাসের সংকটের কারণে আমাদের ফ্যাক্টরি মোটামুটি ভাবে বন্ধ বললেই চলে। নারায়ণগঞ্জের পাশাপাশি গ্যাস সংকটের প্রভাব পড়েছে নরসিংদী শিল্প খাতেও। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ সংকট যোগ হওয়ায় গত এক সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন। মাধবদী, চৌয়ালা সহ জেলার বিভিন্ন এলাকায় 12,000-এর বেশি ছোট বড় কারখানায় লেনদেন কমেছে প্রায় 40%।
এর মধ্যেই কিছু স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপের কথা জানিয়েছেন কয়েকটি স্টেশনের কর্মকর্তারা। বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো আমাদের যে প্রোডাকশনের যে আর্থিক অবস্থাটা এটা আমরা পাই না, ঠিকমতো পাচ্ছি না। 8 থেকে 9 PSI প্রোডাকশন দিতে পারলে, প্রেশারটা PSI দিতে পারলে তাহলে আমাদের প্রোডাকশন ফুলফিল দিতে পারবে। যেহেতু দিনের বেলা ছোট গাড়ি চাপ থাকে, ছোট গাড়িতে দেওয়ার অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছিল, তখন দিনের বেলা দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কয়েকদিন যখন সমস্যা তৈরি হয়েছে তখন থেকে দেওয়ার সুযোগ নেই, কারণ আমরা ছোট গাড়িতে দেওয়ার পরে না বড় গাড়িতে দিব। তবে গ্যাস সংকট ও কন্টেইনারে গ্যাস দেওয়ার অভিযোগের বিষয়ে তিতাস গ্যাসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুই জেলার শিল্প ও পরিবহন খাতে অন্তত 8 লাখ মানুষ এই সংকটে সরাসরি ভোগান্তিতে পড়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। আফনান অপসরা, এখন। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় সবাইকে প্রাণ প্রকৃতির যত্ন এবং গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাব্বির রোজের প্রতিবেদনে বিস্তারিত। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় নতুন কুড়ি। উদ্দেশ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু কিশোরদের খুঁজে জাতীয় পর্যায়ে তুলে আনা। 2025 সালে প্রায় 2 দশক পর আবারও পুনরায় চালু হয় নতুন কুড়ি। নতুন কুড়ির ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে চলতি বছরের মে মাসে যাত্রা শুরু হয় নতুন কুড়ি স্পোর্টসের। সিলেটের জেলা স্টেডিয়াম থেকে সেই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব জেলা উপজেলার 12 থেকে 14 বছর বয়সী প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার সহ 8টি ডিসিপ্লিনে অংশ নেয়। এরপর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার কয়েকটি ভেন্যুতে। একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। সোমবার বিকেলে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীরাও করতালি উচ্ছ্বাসের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন ডিসিপ্লিনের খেলা দেখেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পশু পাখি ও পরিবেশের যত্ন সহ দেশের কল্যাণে কাজ করতে স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। বলেন, খেলাধুলা ও পড়াশোনা সহ মেধাভিত্তিক সকল খাতে প্রতিভাবান শিশু কিশোরদের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করবো যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে, দেশকে সুন্দর করে গড়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার। স্কুলের শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান সরকার প্রধান। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা খেলোয়াড়রা বসে আছো যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলা, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। 10টি ডিসিপ্লিনের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় সেশন শুরু হবে। নতুন কুড়ি স্পোর্টস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দেশের আনাচে কানাচে থেকে প্রতিভা খুঁজে বের করার জাতীয় উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বিজয়ীদের এখন দীর্ঘমেয়াদী ও মানসম্মত প্রশিক্ষণ দিতে পারলেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, শক্তিশালী হবে দেশের ক্রীড়া অবকাঠামো। সাব্বির রোজ, আর্মি স্টেডিয়াম, ঢাকা। 3 দশকেও পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নাগরিক সুবিধা না থাকায় বাড়ি নির্মাণের আগ্রহ হারাচ্ছেন প্লট মালিকরা। 21,000 প্লট হস্তান্তরের বিপরীতে গড়ে উঠেছে মাত্র 3 শতাধিক বাড়ি বা স্থাপনা। সম্প্রতি ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয় পূর্বাচলকে। প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য সফল না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। 31 বছরে হস্তান্তর হয়েছে 21,000 প্লট।
অথচ নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র 3 শতাধিক প্লটের। রাজধানীর উপর জনসংখ্যার বাড়তি চাপ কমাতে এবং একটি আধুনিক পরিকল্পিত নগরীর লক্ষ্যে 6150 একর জমির উপর 1995 সালে কাজ শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের। প্রায় 8000 কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2013 সালে, কিন্তু এখনও এই প্রকল্পের কাজ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কথা হলো প্লট মালিক জহিরুল ইসলামের সঙ্গে। 2009 সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেলেও কাজ শুরু করেন 2025 সালে। নাগরিক সুবিধা না থাকায় আগ্রহ পাননি বাড়ি নির্মাণের। প্রশ্ন ছিল, এখন কি তবে নাগরিক সুবিধা মিলেছে? নাগরিক যে সুবিধাগুলো থাকার কথা ছিল রাজুক বলছিল এগুলো হবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বাতি, তারপর সেফটি সিকিউরিটি, এইসবের অভাবে আমি শুরু করতে পারি নাই। তো আমাদের প্ল্যান পাস করানোর সময় আমাদের এখানে মেয়াদ দেওয়া ছিল 3 বছর। তো আমি এখন বাধ্য হয়েই আবার শুরু করে দিয়েছি এইসব সুবিধা ছাড়াও। আরেকজন প্লট মালিক শাহজান মিয়াও জানালেন তার কথা। 2014 সালে প্লট বরাদ্দ পেয়েও এখনো পড়ে আছে তার জায়গা। রাজুকের জটিলতার কারণে লেন্দি হচ্ছে, নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না, যেমন পানি, বিদ্যুৎ আছে কিন্তু রোড লাইট নাই এবং নিরাপত্তা নাই। পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলের 30টি সেক্টরের আবাসিক প্লটের বেশিরভাগেরই নেই সীমানা প্রাচীর। অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগিয়ে অনেক মালিক বা স্থানীয় কৃষকদের দেখা যায় চাষাবাদ করতে। এছাড়া বহিরাগতদের অবাধ চলাচল এবং রাজুকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতায় মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এখানে হলো গ্যাসের সমস্যা, বাজারের সমস্যা, যাতায়াতের গাড়ির সমস্যা। আজ আবার 4 বছর বাড়ি করছি, কিন্তু এখনো স্কুল কলেজের কোনো খবরই নাই। এই যে অবস্থা তারা কেউ দেখাও না। আমরা মনে হচ্ছে যে পূর্বাচল নতুন শহরে আছি, কিন্তু না, আমরা এখন একটা গ্রামের পরিবেশে আছি। তবে সম্প্রতি নিকারের বৈঠকে পূর্বাচলকে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতা থেকে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয়েছে। এতে পড়ে থাকা খালি প্লটে বাড়ি নির্মাণে অচলাবস্থা কেটে যাবার পথ কি তাহলে তৈরি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে ইতোমধ্যে রাজুকের সাথে সমন্বয় করে প্রাথমিক রূপরেখা ও প্রস্তুতি শুরু করেছে তারা। আমরা রাজুক সহ বসে একটা সিদ্ধান্ত নিয়ে অপারেশনে চলে যাব। সেখানে আমাদের প্রশাসনিক ভবন থাকবে, জোনাল অফিস থাকবে। যখন কাজগুলো শুরু হয়ে যাবে তখন যারা এখানে প্লট মালিকরা যারা আছেন তারা নিজ উদ্যোগেই দেখবেন সেখানে কাজ শুরু করে দিবে। হয়তোবা তারা রাজুকের কাছে আবেদন করে একটা সময়সীমা নির্ধারণ করতে পারে। প্রশাসনিক জটিলতা দূর করতে এবং পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতেই নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তবে কবে থেকে এই প্রকল্প শুরু হবে সে প্রশ্ন এড়িয়ে গেলেও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এটাকে যাতে বাসযোগ্য করা যায় অতি দ্রুত, শুধু এটা না, আমরা ঝিলমিল সহ আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যারা প্লট বরাদ্দ গ্রহীতা, বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করতেছি, তারা কেন যাচ্ছে না, তারা যেগুলো চায়, এবং তাদের যাতে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হয় সেই ব্যাপারে একদম সিরিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যটি এখানে পুরোপুরি বিফল হওয়ার ঝুঁকিতে পড়েছে। এটা কিন্তু সরকারের যে বিকেন্দ্রীকরণের ধারণা সেটার বিপরীত পথে আমরা হাঁটছি। তাহলে ঢাকা আরও বড় হচ্ছে, ঢাকার প্রভাব আরও বড় হবে, ঢাকামুখীতা আরও বাড়বে। বরঞ্চ এটাকে আলাদা সিটি কর্পোরেশন কিংবা নারায়ণগঞ্জের সাথেও যদি নেওয়া হতো তাহলে কিন্তু ঢাকামুখীতা আর কমতো। সঠিক পরিকল্পনা, উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আইনের শাসন নিশ্চিত হলেই পূর্বাচল বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে বলে মত তাদের। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের প্রশাসনিক জটলা থেকে মুক্ত হয়ে পূর্বাচল এখন পুরোপুরি ঢাকার অংশ। যে পূর্বাচলকে ঘিরে নাগরিকরা একটি আধুনিক স্বপ্নের নগরীর প্রত্যাশা করেছিলেন, 3 দশক ধরে তা আটকে ছিল 3 জেলার প্রশাসনিক গোলকধাঁধায়। তবে ঢাকা সীমানার সাথে যুক্ত হয়ে সেই জটলা এখন কেটেছে। তবে এখন মূল চ্যালেঞ্জ রাজুকের কাগজে কলমের মাস্টার প্ল্যান আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মধ্যে সমন্বয় কতটা দ্রুত বাস্তবায়িত হয়। পানি, গ্যাস আর নিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো যদি আগামী দিনগুলোতে নিশ্চিত করা না যায় তবে এই নতুন শহর পুরোটাই শুধুই প্লটের এক বিশাল মরুভূমি হয়েই থেকে যাবে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। প্রবাসী অধ্যুষিত সিলেট দ্বিতীয় লন্ডন নামে পরিচিত হলেও দীর্ঘ কয়েক যুগেও গড়ে ওঠেনি বড় কোনো শিল্প প্রতিষ্ঠান। প্রায় 20 লাখের বেশি প্রবাসীর পাঠানো
অর্থের বড় একটি অংশ ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে। ফলে একদিকে যেমন প্রবাসী আয়ের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত হচ্ছে না, অন্যদিকে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থানের সুযোগ। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ নীতির জটিলতা দূর করা না গেলে সিলেটের শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের গ্রাম থেকে শহর, চারদিকে চোখে পড়ে প্রবাসীদের অর্থে নির্মিত দৃষ্টিনন্দন বাড়ি। নকশা আর কারুকার্যে এসব বাড়ি যেন এক একটি প্রাসাদ। সিলেট জেলার বিয়ানীবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় রয়েছে এমন শত শত বাড়ি। প্রতিটি বাড়ি বানাতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। তবে বছরের অধিকাংশ সময়ই এসব বাড়ি থাকে তালাবদ্ধ। প্রবাসীরা বলছেন, সিলেটে শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনা থাকলেও রয়েছে নানান বাধা। সরকারি নিয়মনীতি, অনুমোদন প্রক্রিয়ার জটিলতা এবং বিনিয়োগ পরিবেশের কারণে অনেকেই শিল্পে অর্থ বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমি একটা ব্যবসা করতে যাব, সেটার পারমিশন নিতে গেলে এই প্রক্রিয়াটাকে সহজ করতে হবে, এইদিকে সরকারকে মনোযোগ দিতে হবে এবং ইনভেস্ট করার পরে আমি ইনভেস্টমেন্টটা ফিরিয়ে নেওয়ার জন্য এই যে আইনগুলা, এগুলো প্রবাসীদের ক্ষেত্রে খুব সহজ রাখতে হবে। বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থের বড় অংশই খরচ হচ্ছে বাড়িঘর নির্মাণ, জমি কেনা সহ অনুৎপাদনশীল খাতে। অথচ এই অর্থ শিল্প ও ব্যবসায় বিনিয়োগ হলে তৈরি হতো নতুন কর্মসংস্থান। ব্যাংকে থাকা প্রবাসী আয়ের বড় অংশও উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে না, ফলে বাড়ছে অলস অর্থের পরিমাণ। যে পরিমাণ আমাদের টাকা আসছে আমাদের সিলেট অঞ্চলের ব্যাংকগুলোতে, এর থেকে আমরা মাত্র 22 থেকে 25% ইউটিলাইজ করতে পারছি, যা কিনা ঢাকা অঞ্চলে এবং চট্টগ্রাম অঞ্চলে প্রায় 90% তারা ইউটিলাইজ করছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখানকার উদ্যোক্তাগণের ভিতরে অথবা যুবকগণের ভিতরে ঝুঁকি গ্রহণের অনীহা। ওনাদের মাইন্ডসেট কিন্তু ইনভেস্টমেন্ট ওপর এই মাইন্ডসেট থেকে একটু ডিফারেন্টলি চলে গেছে। এটাতে নিয়ে আসতে হবে, ওনাদেরকে কামব্যাক করাইতে হবে যে আমাদের এই বেনিফিট, এই অ্যাডভান্টেজ আমাদের ন্যাশনাল বলেন রিজিওনাল ডেভেলপমেন্টের ইস্যুগুলা নিয়ে আসলে তখনই আসলে ওনারা উদ্বুদ্ধ হবেন। সরকার সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে নীতিগত পরিবর্তন ও জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে প্রবাসী অর্থকে উৎপাদনশীল খাতে আনার চেষ্টা চলছে। আমাদের দেশের অনেকগুলো প্রসিজিওর, এই প্রসিজিওর অ্যাপ্লাই করতে অনেক দিন চলে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা এ দায়িত্ব নিব। আপনারা ইনভেস্ট করেন, প্রশাসনিক সব কিছু দায়িত্ব আমরা প্রসেস করে দেব ইনশাআল্লাহ। আমাদের সরকার, বর্তমান সরকার অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তুত। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেটের সবচেয়ে বড় শক্তি এর প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ যদি পরিকল্পিতভাবে শিল্প ও কর্মসংস্থানে বিনিয়োগ করা যায়, তাহলে বদলে যেতে পারে এ অঞ্চলের অর্থনীতির চিত্র। গুলজার আহমেদ, এখন সিলেট। 3 শর্তে মগবাজারের রাতদিন হাসপাতালে লাইসেন্স ফেরত দিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই শর্ত ভাঙলে আবারও ব্যবস্থা নেবে সরকার। এদিকে লাইসেন্স ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সেবার মান আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা। আজ থেকেই পুরোদমে চালু হবে হাসপাতালের কার্যক্রম। আরও জানাচ্ছেন সানি মৃথা। গেল 27 মে মগবাজারে আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ হয়ে 6 নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে, যে সংবাদটি সবার হৃদয়ে দাগ কাটে। সে সময় মারা যাওয়া 6 নবজাতকের বয়স ছিল 1 থেকে 2 দিন। তারা সবাই ছিল হাসপাতালের পোস্ট অপারেটিভে। আর সন্তান হারানো পরিবারগুলোর অভিযোগ ছিল, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয় 6 নবজাতকের। মৃত্যুর কারণ উদ্ঘাটনে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। গেল 4 জুন তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম, অব্যবস্থাপনা ও অবহেলার প্রমাণ মেলে। ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বহীনতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ না থাকার কারণে এই মর্মান্তিক ঘটনা উঠে আসে প্রতিবেদনে। পরে 11 জুন হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার অনুপযোগী অভিযোগ এনে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই সিদ্ধান্তের 1.5 মাস পর ফের লাইসেন্স ফিরে পেল হাসপাতালটি। লাইসেন্স ফেরত দিতে 3টি শর্ত জুড়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বেসরকারি হাসপাতাল পরিচালনায় 1982 সালের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে। একই সাথে ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের পরীক্ষা দ্রুত শেষ করতে হবে। আর যদি কর্তৃপক্ষ শর্ত পালনে ব্যর্থ হয়, তাহলে ফের ব্যবস্থা নেবে সরকার।
এদিকে লাইসেন্স ফেরত পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্তৃপক্ষ। পাশাপাশি রোগীদের আস্থা অর্জন করে সেবার মান আরও এগিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের এই পরিচালক। এবং আমরা বলেই থাকি যে আমরা রোগীদেরকে কমফোর্ট দিতে চাই, দ্যাট মিনস যে এখানে যে রোগীরা আসবে তারা যেন এখান থেকে এমনটি যেন কখনো না হয় যে টাকা পয়সা নাই, রোগী সেবা না নিয়ে চলে যাবে। এছাড়া ভেন্টিলেটর ব্যবস্থারও উন্নতি করা হয়েছে বলে জানান পরিচালক। তবে কবে থেকে হাসপাতাল পুনরায় চালু করা হবে সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে। বাইরে থেকেও অনেক ডেলিভারি হওয়ার পরে অসুস্থ বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে আমাদের এই হাসপাতালে আসে। সানিম মৃধা, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। জানানো হয়, বরিশাল অফিসার্স মেস থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি সেনা কাস্টাডিতে রয়েছেন এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 2018 সালে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় গেল 26 জুলাই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার থাকা 3 জনকে হাজির করার নির্দেশ দেন। চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় গত সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। যদিও গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন আসেনি। মাংসের দরের আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন মানিকগঞ্জ পৌরসভা নিমতলী বাজার থেকে আসাদ জামান। আসাদ, ব্রয়লার মুরগি কত কেজি দরে বিক্রি হচ্ছে আর জানাবেন গরু আর খাসির দামও। মানিকগঞ্জ পৌরসভার নিমতলী মাংসের বাজারে আসলে গত কয়েক সপ্তাহের তুলনায় কিন্তু দেখা গিয়েছে আজকে বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কম, যার কারণে কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা জানিয়েছেন। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে। অপরদিকে আমরা দেখেছি যে এই বাজারে খাসি এবং গরুর যে মাংস রয়েছে সেগুলোর দাম অপরিবর্তিত রয়েছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 720 থেকে 750 টাকা কেজিতে, অপরদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। আমরা কথা বলেছি ব্রয়লার মুরগি যারা বিক্রি করে, তারা জানিয়েছেন যে সোনালী মুরগির দাম 320 টাকায় রয়েছে, কিন্তু ব্রয়লার মুরগির সরবরাহ আগের থেকে একটু কম থাকার কারণে বেড়েছে। যে বিক্রেতা আগে প্রতিদিন 50 থেকে 70 কেজি বিক্রি করছে, তারা কিন্তু এখন সরবরাহ কম থাকার কারণে 20-25 কেজি কম বিক্রি করছে বলে আমরা তারা জানিয়েছি। অপরদিকে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সপ্তাহে যে মুরগি 190 টাকা দরে কিনতে হচ্ছে সেটা কিন্তু 200 টাকা কেজি বিক্রি করছে। প্রতিনিয়তই যদি এরকম বাড়তে থাকে তাহলে তাদের যে অর্থের ব্যয় সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর খাসির মাংস সেটা ওই 1200 টাকায় রয়েছে, আর গরুর মাংস মানভেদে 720 থেকে 750 টাকা বিক্রি হচ্ছে। সেখানেও কিন্তু ক্রেতা সংকট দেখতে পেয়েছি, কারণ আচ্ছা সকালে কিন্তু একটু আগেই আমরা দেখেছি যে প্রায় 30 থেকে 40 মিনিট বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে ক্রেতা সংকট কম রয়েছে। তো আরেকটা বিষয় বলতে এই জায়গার যে মুরগির ব্যবসায়ীরা রয়েছে তারা আমাদের কাছে জানিয়েছেন যে তারা সরবরাহ কম পাওয়ার কারণ মূলত যারা খামারি তারা কিন্তু দেখা গিয়েছে যে ফিড মুরগির ফিড সেটার দাম কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা লাভ কম হওয়ার কারণে তারা মুরগির যে উৎপাদন সেটা কিন্তু কমিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু এই প্রভাবটা এই খুচরা বাজারে পড়েছে। তো তারা বলেছে যখন এই জিনিসগুলো স্বাভাবিক হবে তখনই কিন্তু মুরগির দাম কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মুরগির বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের মাংসের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস এখন শুধু স্মৃতি। একসময় হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখরিত এই কারখানা সচল রেখেছিল এই অঞ্চলের অর্থনীতির চাকা, কিন্তু নানা সংকট ও অব্যবস্থাপনায় দীর্ঘ 19 বছর ধরে বন্ধ রয়েছে মিলটি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সম্পদ। পরিত্যক্ত এই চত্বর এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। স্থানীয়দের দাবি সরকারি উদ্যোগে আবারও চালু করা হোক ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠান। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ।
যেখানে একসময় দিনরাত ঘুরত উৎপাদনের চাকা, শ্রমিকের ব্যস্ততায় মুখর থাকত পুরো এলাকা, সেই জায়গায় এখন নেমেছে নীরবতা। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত ভবন আর মরিচা ধরা যন্ত্রপাতি। স্থানীয় তাঁতশিল্পের বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে 1966 সালে প্রায় 23 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ স্পিনিং অ্যান্ড কটন মিলস। পরবর্তীতে 1972 সালে জাতীয়করণের পর বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসির অধীনে দীর্ঘদিন উৎপাদনে ছিল প্রতিষ্ঠানটি। একসময় এই মিল ছিল সিরাজগঞ্জের অন্যতম বড় কর্মসংস্থানের কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে আধুনিকায়ন না হওয়া, পুরনো যন্ত্রপাতি, কাঁচামাল সংকট ও আর্থিক অব্যবস্থাপনায় ধীরে ধীরে লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ব্যাংক ঋণ সহ নানা দেনার চাপে 2060 সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায় মিলের উৎপাদন। মুহূর্তে কর্মহীন হয়ে পড়েন প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী। মিল বন্ধের প্রায় 2 দশক পার হলেও অনেক শ্রমিক এখনও পাননি তাদের পাওনা টাকা। কেউ কেউ পাওনার অপেক্ষায় জীবন পার করেছেন, আবার অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। এই মিলটা খুব জাঁকজমক ছিল, মিল যখন চালু ছিল খুব জাঁকজমক ছিল। হ্যাঁ, আমরা 800 850 শ্রমিক কর্মচারী কাজ করে গেছি। অনেক কর্মজীবী পেশাজীবী লোক ছিল যারা এখন বেকারত্ব জীবনযাপন করতেছে, অসহায়ত্ব জীবনযাপন করতেছে। যদি এই মিলটা আবার আবার চালু করতো, হাজারো বেকার সংস্থা এদেরকে কর্মসংস্থান হইতো। স্থানীয় ব্যবসায়ীদের মতে সরকারি বা বেসরকারি উদ্যোগে আধুনিকায়নের মাধ্যমে মিলটি পুনরায় চালু করা গেলে একদিকে যেমন তাঁতশিল্পের কাঁচামালের সংকট কমবে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থান। তাঁত রিলেটেড কোনো কিছু করলে, নতুন আঙ্গিকে আধুনিক রূপে করলে সিরাজগঞ্জের বেকারত্ব দূর হবে এবং আমাদের পণ্য তৈরি হবে। এই পণ্য তৈরি করে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া যাবে। এদিকে প্রাইভেট সেক্টরের বন্ধ মিলগুলো চালুর ব্যাপারে মন্ত্রণালয় থেকে নীতিগত সহায়তার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। গত নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো বলেছিল বন্ধ পাটকল বা টেক্সটাইল মিল বা যে কোনো ইন্ডাস্ট্রি সেগুলোকে আমরা নতুন করে চালু করব। আমাদের মন্ত্রণালয় থেকে যদি নীতিগত কোনো সহায়তা, যে কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হয়, আমরা প্রাইভেট সেক্টরকে আমরা উৎসাহ করি এবং সহযোগিতা প্রদান করি। সদিচ্ছা আর আধুনিকায়নের অভাবে একটি সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠান কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে তার এক জীবন্ত উদাহরণ সিরাজগঞ্জ কটন অ্যান্ড স্পিনিং মিল। স্থানীয়রা বলছেন, লোকসানের গণ্ডি পেরিয়ে আবারও সরকারি উদ্যোগে মিলটি চালুর ব্যবস্থা করা গেলে স্থানীয় তাঁতিদের সুতোর চাহিদা যেমন পূরণ হবে, তেমনি সচল হবে এই অঞ্চলের অর্থনীতির অবরুদ্ধ চাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। শেরপুরের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে লটকন চাষ। একসময় পতিত ও অনাবাদি পড়ে থাকা পাহাড়ি জমিতে এখন গড়ে উঠছে লটকনের বাগান। কম পরিচর্যা, ভালো বাজার দরও লাভজনক হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষক। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। সবুজে ঘেরা শেরপুরের গারো পাহাড়, উঁচু নিচু পাহাড়ি ভূমিতে এখন দেখা মিলছে লটকনের বাগান। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানানসই হওয়ায় পাহাড়ি এই অঞ্চলে বাড়ছে লটকন চাষের বিস্তার। লাভের আশায় নতুন করে অনেক কৃষক যুক্ত হচ্ছেন এই ফল চাষে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকোড়া ইউনিয়নের ভারোয়া গ্রামের কৃষি উদ্যোক্তা হামিদুল্লাহ 2007 সালে নরসিংদীতে চাচার লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়ে বাড়ির পাশের পতিত জমিতে রোপণ করেন উচ্চ ফলনশীল লটকনের চারা। দীর্ঘ পরিচর্যার পর 2014 সাল থেকে শুরু করেন বাণিজ্যিকভাবে লটকন বিক্রি। বর্তমানে হামিদুল্লাহর 65 শতক জমিতে রয়েছে 51টি লটকন গাছ। চলতি মৌসুমে প্রতিটি গাছে এসেছে ভালো ফলন। গাছ প্রতি উৎপাদন হচ্ছে 6 থেকে 8 মণ পর্যন্ত। এই বছর তার বাগান থেকে প্রায় 2 লাখ টাকা লটকন বিক্রি হয়েছে। আমরা তো পাইকারি বিক্রি করি, খুচরা তো বেচে তারা 150 টাকা কেজি, 200 টাকা কেজি, 120 টাকা কেজি। আমরা তো গড় বাগান বিক্রি করি। তো এবার শেষ বিক্রি করছি হলো 150টা গাছ, 1,90,000 টাকা। এই ব্যবসায় আসলে খরচ কম, অধিক লাভ। তো আমি চিন্তা ভাবনা করছি সামনের বার এরকম একটা নট্টর বাগান আমি নিজেও তৈরি করব। কৃষি বিভাগ জানায় চলতি বছর ঝিনাইগাতি উপজেলায় প্রায় 3 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। পাহাড়ি উঁচু নিচু জমি, বসতবাড়ির আশেপাশে ছায়াযুক্ত ও পতিত জায়গা লটকন চাষের জন্য বেশ উপযোগী। এই বাগানটা 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিচ্ছি
নেওয়ার পরে আমরা মাল প্রতিদিন ভাঙি, শেরপুরে পাঠাই এবং জামালপুরে দেন, ময়মনসিংহ দিই, কিছু টাকা আমাদের আয় থাকবে। সকল মাটিতেই হলো আপনার চাষাবাদ করা যায়। সেখানে হলো আপনার সুনিষ্কাশিত মাঝারি উঁচু থেকে উঁচু জমি হলো লটকন চাষের জন্য উপযোগী। লটকন চাষে হলো আপনার পরিচর্যাটা অনেক কম লাগে। চলতি বছর শেরপুর জেলায় 21 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ ও লাভজনক এই ফলের চাষ সম্প্রসারণ করা গেলে পাহাড়ি অঞ্চলের প্রতি জমির ব্যবহার বাড়বে, পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো আলোচনা চলছে ও দেশটির সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। সোমবার মিশিগানে একটি জনসভায় যোগ দিয়ে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে শাস্তির আভাস দিলেও হরমুজে বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষতিপূরণ হিসেবে ওয়াশিংটন নিয়ন্ত্রিত ইরানি তহবিল ব্যবহার করা হবে বলে ফের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বার্তার আদান প্রদান হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইসমাইল বাঘাই। তেহরানের দাবি 5 মাসের চলমান ইরান সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে ওয়াশিংটন। ট্রাম্প যুদ্ধনীতি থেকে সরে আসায় টানা তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি সংঘাত বন্ধ রয়েছে। আর গেল ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। שאני חייב להגיד היה אחד מהידידים הגדולים ביותר של ישראל מאז הקמתה. ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেহরান কেন একাই লড়ে যাচ্ছে? পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানের লড়াকু ভূমিকা বিশ্বজুড়ে কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে বেশ প্রশংসা পেয়েছে। মার্কিন নীতির বিরুদ্ধে তেহরানের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আধুনিক যুদ্ধের সংজ্ঞাও বদলে দিয়েছে। তবে আরব দেশগুলোর সঙ্গে তেহরানের পুরনো দ্বন্দ্ব এখনও স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, বর্তমান ইরানি শাসন ব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আদিনা। মধ্যপ্রাচ্য সংঘাতে নিজেদের দাবি দেওয়া নিয়ে অনড় ইরান। এখন পর্যন্ত এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে কোনো ইতিবাচক পূর্বাভাস নেই। প্রতিবেশী অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের পক্ষে বিপক্ষে সরাসরি সংঘাতে না জড়িয়ে সতর্ক বা নিরপেক্ষ অবস্থান বেছে নিয়েছে। এরকম প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ও আপোষহীন নীতি দেখে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের একটি অংশ ইরানিদের বীরের জাতি হিসেবে আখ্যা দিচ্ছে। আবার অনেকেই আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে ইরানের ইতিবাচক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। ধর্মীয় বিভাজন, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা নিয়ে ইরানের সঙ্গে আরব দেশগুলোর দ্বন্দ্ব একেবারে প্রকাশ্য। হুথিদের মতো ইরানি মিত্রদের বিরুদ্ধে আরব দেশগুলোর নিরাপত্তার উদ্বেগ এই দূরত্ব আরও বাড়িয়েছে। ইয়েমেন, ইরাক, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি বা সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর, যা সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের ওপর সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। সাধারণ ইরানিরাও মনে করেন ওমান এবং অন্যান্য আরব দেশগুলো বিশ্বাসযোগ্য নয়। তাদের অভিযোগ, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ। তাই এই যুদ্ধে নিজস্ব পথ বেছে নেবে ইরান। হরমুজের নিয়ন্ত্রণ সহ নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। এরকম প্রেক্ষাপটে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ নিয়ে বিকল্প একটি সমাধান খুঁজতে ওমানের সঙ্গে আলোচনা করছে। যদিও এসব দেশের এত কূটনৈতিক দৌড়ঝাঁপ উপেক্ষা করে ইরান সাফ জানিয়েছে, হরমুজে জাহাজ চলাচলের ক্ষেত্রে তাদের নির্ধারিত রুট ও নিয়মই মানতে হবে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রেক্ষাপটে ইরান উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমানে দেশটি এই অঞ্চলের প্রত্যক্ষ এবং পদ্ধতিগত হুমকি ছাড়া আর কিছুই নয়। জিসিসির পক্ষ থেকেও একই বার্তা। উপসাগরীয় দেশগুলোর সামরিক সুরক্ষার প্রধান উৎস যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বলয়ের নেতৃত্ব হিসেবে আরব দেশগুলোর বিপক্ষে ইরান। এছাড়া হরমুজে ইরানের কড়াকড়ি নিয়ন্ত্রণ এসব দেশের অর্থনীতির জন্য বড় হুমকি।
সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী চলমান সংঘাতে মার্কিন ঘাঁটিতে হামলার উদ্দেশ্যে ইরানের প্রায় 83% ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হয়, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশিবার লক্ষ্যবস্তু হয়। তাই অস্বস্তিকর উপসংহারে বিশ্লেষকরা বলছেন, ইরানকে নিজের ভাগ্য নিজেকেই নির্ধারণ করতে হবে। কোনো আরব দেশকে সারথি হিসেবে পাশে পাবে না তেহরান। সুলতানা দিনা, এখন বিশ্ব। 4 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কানাডার মার্কিন দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার স্থানীয় সময় ভোরে টরন্টোর দূতাবাস ভবনটির বাইরে প্রথমে গুলির শব্দ শুনতে পান সেখানে নিয়োজিত এক কর্মকর্তা। এ সময় ঘটনাস্থল থেকে একটি লাইসেন্স প্লেটবিহীন গাড়ি দ্রুত পালিয়ে যায়। পরে দূতাবাস এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হামলার কারণ ও উদ্দেশ্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এর আগে গেল মার্চে টরন্টোর মার্কিন দূতাবাসের সামনে গোলাগুলির ঘটনায় 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। বিশ্বজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহের মাঝে যেন আগুনে পুড়ছে প্রকৃতি। আর ভয়াবহ এসব দাবানলের ঘন কালো ধোঁয়া ছেয়ে ফেলেছে আকাশ। লাখ লাখ মানুষ শ্বাস নিতে বাধ্য হচ্ছেন বিষাক্ত বায়ু। চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধোঁয়া ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে ক্যান্সার, স্ট্রোক, এমনকি ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের রোগের ঝুঁকিও। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। দাবানলের ধোঁয়া সাধারণ বায়ু দূষণের চেয়ে অনেক বেশি বিষাক্ত, কারণ আগুনে শুধু গাছ পুড়ে না, পুড়ে যায় গাড়ি, বাড়ি, কারখানা। ফলে এই ধোঁয়ায় মিশে যায় বিষাক্ত রাসায়নিক পদার্থ, ধাতু, প্লাস্টিক ও অন্যান্য কৃত্রিম উপাদানের কণা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ফুসফুস নয়, দীর্ঘমেয়াদে সারা শরীরে মারাত্মক প্রভাব ফেলে। আর এই ধোঁয়া কয়েক সপ্তাহ ধরে বাতাসে ভাসতে পারে এবং হাজার হাজার মাইল দূরেও ছড়িয়ে পড়তে পারে। মেরিল্যান্ডের 2023 সালের এক গবেষণায় দেখা গেছে 3380 কিলোমিটার দূরের দাবানলের ধোঁয়াও সেখানে হৃৎপিণ্ড ও ফুসফুসের অসুস্থতা বাড়িয়ে দিয়েছে। সহজ ভাষায়, একটা জায়গায় আগুন লাগলেও তার বিষক্রিয়া পৌঁছে যাচ্ছে অন্য দেশে। গবেষণা বলছে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কার্ডিয়াক অ্যারেস্টের হার বাড়ায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক কিথ পেইন বলেছেন, সুস্থ মানুষের মধ্যেও এর প্রভাবে গলা ব্যথা, অতিরিক্ত কফ, কাশি ও মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে। তবে এর চেয়েও মারাত্মক বিষয় হলো ক্যান্সার ও ডিমেনশিয়ার ঝুঁকি। এছাড়া 2026 সালে মার্কিন এক গবেষণায় দাবানলের ধোঁয়ার সংস্পর্শকে ফুসফুস, কোলোরেক্টাল, স্তন, মূত্রাশয় ও রক্তের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, গর্ভবতী মায়েদের জন্য এটি আরও ভয়াবহ। বিষাক্ত এই ধোঁয়ার অল্প পরিমাণ কণাও শরীরে প্রদাহ তৈরি করে। শিশু, বয়স্ক এবং যাদের আগে থেকে শ্বাসকষ্ট বা হৃদরোগ আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞরা আরও বলছেন, দাবানলের সময় N95 মাস্ক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বিশেষ করে দৌড়ঝাঁপ বা ভারী কাজ করা যাবে না। তবে মাস্কও শতভাগ নিরাপদ নয়। অবশ্য বাড়িতে থাকলেও দাবানলের দূষিত কণা থাবা থেকে রেহাই পাবে না কেউই। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবানলের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। প্রতি বছর আগের বছরের চেয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া মানুষের স্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়াবে বলে সতর্ক করেছেন গবেষকরা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। আবারও নতুন করে স্পোর্টসের খবর। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদে ক্রীড়াবিদদের তুলে আনার লক্ষ্যে আয়োজিত 2.5 মাসব্যাপী মহাযজ্ঞের প্রথম আসরের পর্দা নামল। ভবিষ্যতের তারকারাও খুশি জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরতে পেরে। বিস্তারিত থাকছে মাহফুজ আমাদের প্রতিবেদনে। আনন্দ, উৎসব, উল্লাস আর বিজয়ের নিশান উড়িয়ে পর্দা নামল নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের। দেশের সেরা সব ক্ষুদে ক্রীড়াবিদদের জয় উৎসবে মুখরিত হলো আর্মি স্টেডিয়াম। সোমবার নতুন কুড়ির সমাপনী অনুষ্ঠানের শুরুটা নিজেদের রঙে রাঙায় সিলেটের বালক ফুটবল দল। শেষ মুহূর্তের গোলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে উচ্ছ্বাসে ফেটে পড়ে দলটি।
ফাইনালে দুর্দান্ত গোল করা জিসান জানালেন নিজের অনুভূতির কথা। গোলটা দেওয়ার পরে মনে হয়েছে যে আমি খুশি, কোচ অনেক খুশি হয়েছে, তার সাথে আমার সুনামগঞ্জের মানুষ অনেক খুশি আমার জন্য। অন্যদিকে মাথায় 9 সেলাই আর ইনজুরি নিয়েও ফাইনাল খেললেন রংপুরের অধিনায়ক অনন্যা। রাজশাহীকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে বিজয় উল্লাস করা রংপুর কাপ্তান জানান নিজের চড়াই উতরাই পেরিয়ে এই শিরোপা জয়ের পেছনের আবেগের গল্প। আমার 9টি আর কি শিরাই লেগেছে আর কি, নরম জায়গা থেকে। লক্ষ্যই ছিল আমার, প্রফেশনালই ছিল আর কি খেলা। আমি খেলা অনেক ভালোবাসি। বাবা অনেক খুশি হয়তো বা মানুষকেও বলতো আর কি, বাজারে বলতো আর কি। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে ছিল অ্যাথলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় 2 ইভেন্ট, বালক ও বালিকাদের 100 মিটারের দৌড়। সেখানের বিজয়ীরা জানান এত বড় মঞ্চে আসতে পেরে উচ্ছ্বসিত তারা, তবে এখানেই থেমে না থেকে নিজেদের নিয়ে যেতে চান বিশ্বমঞ্চেও। ভালো লাগছে যে আমি কখনো ভাবি নাই যে প্রধানমন্ত্রী আমার খেলা দেখবে আর আমাকে প্রাইজ দিবে। লক্ষ্য আমার যে অলিম্পিক খেলা, এশিয়ান গেমস খেলা, মানে একজন বড় অ্যাথলেটার হতে চাই। এই অনুভূতিটা ব্যক্ত করার কোনো ভাষা আমার কাছে এখন আপাতত নাই, কারণ এরকম একটা পজিশনে আমি এই সময়ের ভিতরে দৌড়াতে পারবো এটা আমি কখনো আশা করিনি। অ্যাথলেটসের এই বিষয়টা আমি অলিম্পিকে যেতে চাই। শেষ হলো নতুন করে স্পোর্টসের প্রথম আসরের মহাযজ্ঞ। দীর্ঘ 2.5 মাস ব্যাপী চলমান প্রায় 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদদের থেকে বেছে নেওয়া হলো সেরাদেরকে। এই মঞ্চ থেকে বেরিয়ে আসবে আগামীর অলিম্পিক সুপারস্টার থেকে ক্রিকেট ফুটবলের নেক্সট মহাতারকা, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। আর্মি স্টেডিয়াম থেকে মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। এ ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।